সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা। ভারত দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা, নেতাকর্মীদের জন আস্থা অর্জন করতে বললেন তারেক রহমান। অটোরিকশার ভাড়া নিয়ে হবিগঞ্জে বাহুবল রণক্ষেত্র, ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন। পরিবার নিয়ে রাশিয়া আসাদ, দামেস্কে জনসম্মুখে বিদ্রোহী নেতা। ৫০ বছর পর সিরিয়ার গোলানে ইসরায়েলি ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবে আশাবাদ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ৫ আগস্টের পরিবর্তন মেনেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার সংস্থা সার্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। দীর্ঘদিন ধরে অচল থাকা সার্ক কার্যকর করতে পারলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সার্ক কার্যকরে সদস্য দেশগুলোর সহযোগিতা চান তিনি। সেমিনারে বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে বিরোধ কমালে গোটা অঞ্চলে সমৃদ্ধি আসবে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না, এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। কিছু আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক আরও ভালো হবার প্রত্যাশা করা হচ্ছে, তবে সেই সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ। প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, নির্বাচন সম্পর্কে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্য ব্যক্তিগত। নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টাই বলবেন। এদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ও অনাবাসিক রাষ্ট্রদূতগণ সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন বলেও জানানো হয়। কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগ্যাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এই কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন রোকন উদ্দিন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বড়দিন ও 31st নাইটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক। জাতীয় ও বিশেষ দিবস নিয়ে কোনো আশঙ্কা নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি। এছাড়া অবৈধভাবে কেউ বাংলাদেশে থাকতে পারবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা। বলেন, সীমান্তে সতর্ক আছে সংশ্লিষ্ট সবাই। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা কী করছে,
এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম। আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচারণা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সেসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। এক্ষেত্রে বড় ধরনের অপপ্রচারের শিকার বাংলাদেশ। মিরান্ডা সেসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন। রোববার রামপুরা ব্রিজের কাছে পদযাত্রা আটকে দেয় পুলিশ। বিএনপি নেতারা বলেন, ভারতকে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নয়াপল্টন থেকে রামপুরার 4.5 কিলোমিটার পথ অতিক্রম করে। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ হয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে চলে পদযাত্রা। প্রতিবাদ জানানো হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার। প্রতিবাদ উঠে আসে সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্যা সহ ভারতের সাথে বাংলাদেশের প্রাপ্যতা নিয়েও। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কেউ প্রভুত্ব করলে বাংলাদেশ তা মেনে নেবে না। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। নেতাকর্মীদের পদযাত্রা রামপুরা ইউলুপের কাছে পুলিশি বাধার মুখে পড়ে। পরে 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রগতি সরণিতে অবস্থিত ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং তারা সেটা রিসিভ করেছে। প্রত্যেকের গন্তব্যে শান্তিপূর্ণভাবে আপনারা চলে যাবেন। সকলকে ধন্যবাদ। স্মারকলিপি দেওয়ার শেষে সমাপ্ত হয় পদযাত্রা কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আস্থা ও বিশ্বাস হারালে স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের চাওয়া থেকে লক্ষ্য ভিন্ন হলে ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে। রোববার রংপুর ও বরিশালের বিভাগীয় ও ঢাকার খিলক্ষেত থানার কর্মশালায় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি সমাজে বিভেদ তৈরি করেছিল আর বিএনপির লক্ষ্য দেশ পুনর্গঠন করা। AKM মইনুল হক ও আক্তার ফারুক শাহিনকে সাথে নিয়ে জানাচ্ছেন ইমরুল আহসান। রাষ্ট্র সংস্কারে দলের 31 দফার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর খিলক্ষেত থানায় কর্মী সভা ও কর্মশালার আয়োজন করে বিএনপি। সকাল থেকেই হাজারো নেতাকর্মী হাজির হয় সেখানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। দলের নেতাকর্মীদের তাই সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন স্বৈরাচার পালিয়ে যাবার পরে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না। আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে, আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। সহকর্মীবৃন্দ,
দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। পরে বরিশাল ও রংপুরের বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, ভালো কোনো পরামর্শ পেলে ৩১ দফার প্রস্তাবনায়ও সংশোধনী আনবে বিএনপি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুব স্বাভাবিকভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে কয়েকদিন আগে পুকুর দখল নিয়ে ওই এলাকায় 2 গ্রুপের বিবাদ তৈরি হয়। রোববার সন্ধ্যায় জাকারিয়া পিন্টু গ্রুপের সদস্য খোকন হোসেন ও রানা হোসেনের নেতৃত্বে 30 থেকে 35 জন গিয়ে হাবিব সমর্থকদের উপরে হামলা চালায়। এতে 3 জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ায় বিদ্রোহীদের মাত্র 11 দিনের চূড়ান্ত লড়াইয়ের অবসান হলো 54 বছরের আসাদ পরিবারের সাম্রাজ্য। রোববার দেশ ছেড়ে পালিয়ে যাবার আগে পদত্যাগ করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেন তিনি। আসাদ পালিয়ে যাবার পর সিরিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। প্রাইভেট বিমানে উড়ে আসাদ তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। এদিকে দামেস্কের একটি মসজিদে দেয়া ভাষণে নতুন ভবিষ্যতের কথা বলেছেন বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি। এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে পশ্চিমা প্রভাব। দীর্ঘ 50 বছর পর সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এই ঘটনায় 1974 সালের পর প্রথমবারের মতো ঘটল। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। জনগণই সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগ্লু। রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনার মাধ্যমে শুদ্ধ না হয় আর যদি স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে নানা সংস্কার করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে নান্দনিক স্থাপত্য শিল্পে নির্মিত বাংলা বসতির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বাংলা বসতির চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্মাণ খাতের উদ্যোক্তা ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা সাহা মিম। সাভারে প্রস্তাবিত ঢাকা হেমায়তপুর মেট্রো রেল লাইন সংলগ্ন আমিনবাজারের কাছে আনুষ্ঠানিকভাবে চালু এই প্রকল্পে পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনার জায়গা থেকে তারা না শুদ্ধ হয়, তাদের স্বৈরাচারী মানসিকতা থেকে তারা যদি বের হয়ে না আসতে পারে, তাহলে আমরা ঘর ঝাড় দিয়ে যতই পরিষ্কার করে যাই না কেন, এই ঘর 2 দিনও পরিষ্কার থাকবে না। পতিত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নিজ দেশে আশ্রয় দিয়েছে ভারত। তবে হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে গণহত্যার আসামি হয়েই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার বিকেলে পিলখানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসনের সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে একথা বলেন তিনি। 2009 সালে সেনা হত্যা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের সকল হত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। অনুষ্ঠানে বিশিষ্ট গবেষক ও লেখক ফরহাদ মাজহার বলেন, দেশকে সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর গাঠনিক পরিবর্তনের পাশাপাশি সকল নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে
তার বিচার করার জন্য। যেখানে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতনটা হবে, এটা একটা টেক্সট বুক এক্সাম্পল। আমরা সীমান্ত অতিক্রম করব, এত বড় দুঃসাহস দেখাচ্ছে ভারত। আমরা তো চাই এই দুঃসাহসের বিপরীতে সরকার যারা আছেন এখন ক্ষমতায়, অবিলম্বে তারা এটাকে আমলে নেবেন। 31 ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রোববার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এছাড়া তালিকা তৈরির পরও কেউ বাদ পড়ে গেলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যোগাযোগ করে ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তালিকা পাঠানোর কথা বলেন তিনি। অনুষ্ঠানে 33 জন আহতের মধ্যে 1 লাখ করে 33 লাখ টাকা ও 6 জন শহীদ পরিবারকে 5 লাখ করে 30 লাখ টাকার চেক দেয়া হয়। ফেনীতে 17তম পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ফেনী জেলা অডিশন মহিপাল জামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জেলার 20টি মাদ্রাসা থেকে শতাধিক প্রতিযোগী এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে 7 জনকে বাছাই করে ইয়েস কার্ড প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারকদের দায়িত্ব পালন করেন পিএইচপি কোরআনের আলোর ভাইস চেয়ারম্যান মাওলানা কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 2 বছরের চড়া মূল্যস্ফীতির কারণে চাল, গম খাওয়া কমিয়ে খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হয়েছে সাধারণ মানুষ, এমন মন্তব্য করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বিশেষজ্ঞরা। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে দ্বিতীয় দিনের খাদ্য নিরাপত্তা বিষয়ক আলোচনায় এমন কথা উঠে আসে। এ সময় বক্তারা বলেন, 90-এর দশক থেকে চাল আমদানির জন্য ভারত নির্ভর হয়ে পড়ে দেশ। এরপর থেকে বড় পরিবর্তন আসে অভ্যন্তরীণ বাজার দরে, নিয়ন্ত্রণ চলে যায় গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে, যার কারণে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বাধ্য হয় সাধারণ মানুষ। অনুষ্ঠানে দেশের পোশাক খাতের সাম্প্রতিক পরিস্থিতি কাটিয়ে সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন বক্তারা। মধ্যরাতের খবরে আরও একবার বিরতি, আরও খবর আরেকটু পর। ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চায়, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প। ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। প্রবাসের খবর। রিয়াদ প্রবাসী চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ব্যবসায়ীদের আয়োজনে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী তাজুল ইসলাম গাজী, বিশেষ অতিথি ছিলেন মোস্তফা মুন্সি, ফখরুল ইসলাম বিলাস, মাসুদ জমাদার, ইউনুস মিঝি সহ অন্যরা। প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলতে সবাইকে সচেতন করেন অতিথিরা। আনন্দ ঘন এই আয়োজনে রিয়াদস্থ বিপুল সংখ্যক ফরিদগঞ্জ প্রবাসীরা অংশগ্রহণ করেন। জেদ্দায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের প্রবাসীরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, বড় চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনের সৌদি আরব আগমন উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন হাফিজ কবির আহমেদ। হাফিজ এহসান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শারে রাগামা মসজিদের ইমাম মাওলানা শরীফউদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরবের সিনিয়র সভাপতি মাওলানা মাসুদ কামাল, নিজামউদ্দিন সহ আরও অনেকেই। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত ফেডারেশন গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। জাহিদুর রহমানের সভাপতিত্বে সোহেল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফুটবল কুয়েত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপদেষ্টা মাহফুজুর রহমান, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, নাসির হাওলাদার সহ অন্যরা। সিলেট নবজাগরণ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়ং স্টার ফুটবল ক্লাব।
ইস্পানি প্রিমিয়ামটি খেলার খবর। বাংলাদেশ যুব দলের এশিয়া চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গ। দুবাইতে আবারও উড়ল লাল সবুজ পতাকা। সেই পতাকার নিচে দাঁড়িয়ে আজিজুল হাকিমের নেতৃত্বে থাকা অনূর্ধ্ব ১৯ দল আরও একবার আনন্দের উপলক্ষ এনে দিলেন দেশকে। যুব এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৫৯ রানের বিশাল জয়ে টানা দ্বিতীয়বার আসরে শিরোপা জিতে নিল বাংলাদেশের যুবারা। এই জয়ে অনূর্ধ্ব ১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর শেরেবাংলায় বর্ণাঢ্য আয়োজনে রোববার উন্মোচিত হল জাতীয় ক্রিকেট লীগ টি-20 টুর্নামেন্টের ট্রফি। ৭ বিভাগীয় দল ও ঢাকা মেট্রোকে নিয়ে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-20 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ৩২টি ম্যাচের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে একাধিকবার স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-20 টুর্নামেন্ট আয়োজিত হলেও বিসিবির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবারের আসর থেকে প্রতি বছরই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। জয়ী দল পাবে ২০ লাখ টাকার প্রাইজ মানি। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা। ভারত দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা, নেতাকর্মীদের জন আস্থা অর্জন করতে বললেন তারেক রহমান। অটোরিকশার ভাড়া নিয়ে হবিগঞ্জের বাহুবল রণক্ষেত্র, ঈশ্বরদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ 3 জন। পরিবার নিয়ে রাশিয়া আসাদ, দামেস্কের জনসম্মুখে বিদ্রোহী নেতা। 50 বছর পর সিরিয়ার গোলানে ইসরায়েলি ট্যাঙ্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।